গল্পটা শুরু হয় একটি রহস্যময় দুনিয়াকে দেখিয়ে, যা মাটি থেকেও হাজার কিলোমিটার নিচে অবস্থিত, যেখানে মাটি থেকে আকাশ পর্যন্ত শুধু ভয়ঙ্কর জীবজন্তুরাই বসবাস করে। সেখানে আমরা দেখতে পাই কিংকংকে। সে ছিল এখানকার সবচেয়ে শক্তিশালী প্রাণী। হাজার বছর ধরে এই দুনিয়ায় সে একাই চলাফেরা করে। সে সবসময় ক্ষুধার্ত থাকতো। সবসময় ভয়ঙ্কর নেকড়েরা তাকে তাড়া করে বেড়াতো। যখনই সেই নেকড়েরা তাকে হামলা করত, সে তাদের হাত থেকে কোনো না কোনোভাবে বেঁচে যেত। কিন্তু এইবার সেই নেকড়ের দলগুলো তার পিছু ছাড়ে না। তারা সমস্তভাবে কংকে ধরার চেষ্টা করে, কিন্তু কং এর সামনে যখন অনেক বড় একটা খাদ পড়ে, তখন তার পালানোর আর কোনো রাস্তাই থাকে না। খনি সে সাহস দেখিয়ে পিছনে তাকায় আর লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। নেকড়েরা মনে করেছিল এবার শিকার করা তাদের জন্য খুবই সহজ হয়ে যাবে, কিন্তু তারা বুঝতেই পারে না যে কং তাদের জন্য বড় একটা ফাঁদ পেতে রেখেছে। যখন একটি নেকড়ে তাকে হামলা করে, তখনই কং এর ফাঁদটি সক্রিয় হয়ে যায় আর সেই নেকড়েটি গিয়ে তার ফাঁদে পড়ে যায়। সুযোগ বুঝে কং লম্বা গাছের টুকরোটি নিচে ফেলে দেয়। খনি পাহাড় থেকে অনেক বড় বড় পাথরগুলো নিচে পড়তে শুরু করে। এটা দেখতে পেয়ে নেকড়েগুলো পালাতে শুরু করে, কিন্তু পাথরের নিচে তারা চাপা পড়ে যায়। তারা আবারও কংকে হামলা করতে আসে। তখনই একটি নেকড়ের লাশকে কং উপড়ে তুলে নেয় এবং সে অনেক বেশি রেগে গিয়ে মাঝখান থেকে নেকড়েটিকে ছিঁড়ে ফেলে। এটা দেখতে পেয়ে বাকি নেকড়েগুলো দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এতগুলো শিকার পেয়েও কং একটুও খুশি নয়, কেননা তার মুখের একটি দাঁত তাকে অনেক বেশি কষ্ট দিচ্ছিল। তখন একটি প্রাণী এসে কং এর শিকার করা মাংস নেওয়ার চেষ্টা করে। কং সেটাকে আটকানোর চেষ্টা করতেই হঠাৎ করে কিছু একটা শব্দ শুনতে পায়। এই শব্দ শুনে তার কাছে মনে হয় হয়তোবা তার সম্প্রদায়ের প্রাণীরা তাকে ডাকছে। তাই সে দ্রুত সেদিকে যেতে থাকে, কিন্তু সেখানে এসে একটি অদ্ভুত প্রাণীকে দেখতে পায়, যে কিনা তারই মতো শব্দ করছিল। শত বছর সময় পার করার পর সে এখনো একাই রয়েছে, আর এই একাকিত্বের কারণে সে ভেতর থেকে আস্তে আস্তে ভেঙে পড়তে শুরু করে। দাঁতের ব্যথায় সে মানুষের সাহায্য নেওয়ার চেষ্টা করে, তাই সে না চাইতেও মানুষের দুনিয়ায় প্রবেশ করে। এখানে এসে সে পাহাড়ের উপর পড়ে যায় আর সাহায্য করার জন্য কারোর জন্য অপেক্ষা করতে থাকে। ভাগ্যক্রমে বিজ্ঞানীদের নজর তার উপর পড়ে, কিন্তু মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে ভয় পেয়ে তারা অনেক বেশি মাত্রায় অ্যানেস্থেসিয়া তার উপর প্রয়োগ করে, যার ফলে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা শহরের সবচেয়ে বড় দাঁতের ডাক্তারকে ডাকে। সেই ডাক্তার হেলিকপ্টার নিয়ে আসে কং এর সেই নষ্ট দাঁতটি তোলার জন্য। অনেক শক্ত এবং মজবুত চেন দিয়ে দাঁতটিকে বেঁধে ফেলে। তখন কং তার মুখের দুর্গন্ধ বাইরে ছেড়ে দেয়। এরপর যখনই হেলিকপ্টারটি উপরের দিকে উঠতে শুরু করে, তখনই কং এর সে বিশাল দাঁতটি উপরে ওঠে। কং এর জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পায় তার পুরনো দাঁতটি তুলে সেখানে একটি টাইটেনিয়ামের দাঁত লাগানো হয়েছে। এই নতুন দাঁতের ফলে সে অনেক বেশি আত্মবিশ্বাস পাচ্ছিল। এখন সে যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারবে। তখনই বিজ্ঞানীদের ল্যাবে কিং এর দুনিয়া থেকে একটি সংকেত আসে। এই সংকেতের সত্যতা জানার জন্য বিজ্ঞানের একটি রেস্কিউ টিম তৈরি করে এবং তারপর তারা তাদের মিশন শুরু করে দেয়। তারা কিংকং এর সঙ্গে সেই পোর্টালের মধ্যেই ঢুকে যায়, যেখান দিয়ে তারা পুরোপুরিভাবে কং এর দুনিয়ায় প্রবেশ করে। যখনই তারা সামনে এগোয়, তখনই তাদের মহাকাশযানটি অনেক দ্রুত নিচের দিকে যেতে শুরু করে, আর অল্প সময়ের মধ্যেই তারা সেই দুনিয়ায় পৌঁছে যায়। কং এর এলাকায় এসে সে দেখতে পায় তার খাবারগুলো চুরি হয়ে গিয়েছে। তখনই সে তার কুড়ালটি কাঁধে নিয়ে পাহাড়ের উপরে চলে যায়। নিচের দিকে তাকিয়ে সে দেখতে পায় হালকা নীল রঙের আলো দেখা যাচ্ছে। সেখানে কি আছে দেখার জন্য কং তখন নিচে লাফ দেয়। সে গুহার মধ্যে প্রবেশ করতে আলোর রশ্মি বের হতে শুরু করে। এখানে এসে সে দেখতে পায় চারদিকে শুধু পাথরগুলো জ্বলজ্বল করছে। তখনই দূর থেকে অনেক বেশি ভয়ানক শব্দ আসতে শুরু করে। সে সেই শব্দের পিছু করতে করতে ঝর্ণার একপাশে চলে আসে, আর এখানে এসে সে এক নতুন দুনিয়াকে লুকানো দেখতে পায়। সে আস্তে আস্তে সামনে এগোতে থাকে। হঠাৎ করে তার সামনে অনেক বড় একটি ভয়ানক ছায়া চলে আসে। এটা দেখতে পেয়ে কং অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তার কুড়ালটি উপরে উঠিয়ে হামলার জন্য প্রস্তুত হয়ে যায়। সামনে এসে আরো বেশি অবাক হয়ে যায়। আসলে এটি কোনো ভয়ানক দানব ছিল না, এটি একটি ছোট্ট সোনালী চুলের বানর ছিল। হাজার বছর পরে কং কাউকে তার মতো দেখতে পাচ্ছে, তাই কং দ্রুত নিচে হয়ে যায় আর তার হাতিয়ারটিকে নিচে রেখে দেয়। এরপর সে বানরটির সঙ্গে বন্ধুত্ব করার জন্য তার হাতটিকে বাড়িয়ে দেয়।
সে মনে করেছিল ছোট্ট বানরটি তার মতো কাউকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে সেই ছোট্ট বানরটি তার হাতে কামড় দিয়ে বসে। এত অপেক্ষার পর, এত কষ্ট করে তার মতো কাউকে পাওয়ার পর কং তাকে কোনোভাবে হারাতে চাচ্ছিল না, তাই সে ছোট্ট বানরটি পিছু করতে শুরু করে। কিন্তু তখনই তার সামনে বিশাল আকৃতির একটি গরিলা চলে আসে, আর তাকে দেখতে পেয়ে সে পুরোপুরিভাবে অবাক হয়ে যায়, কেননা সে আজ পর্যন্ত তার সাইজের কোনো গরিলা দেখতে পায়নি। যখনই কং তার সামনে এগিয়ে যায় তখনই আরেকটি গরিলা এসে তাকে মাটির সঙ্গে চেপে ধরে। গরিলাগুলোর চেহারা দেখে মনে হচ্ছিল তারা তার সঙ্গে লড়াই করার জন্য এসেছে। তখনই কিংও তাদের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়ে যায়। সে একটি পাথর উঠিয়ে গরিলার মুখে ছুঁড়ে মারে আর মুহূর্তের মধ্যে দুজনকে শেষ করে ফেলে। যখনই কং কুড়ালটি তুলতে যাবে তখনই সে ছোট্ট বানরটি কং এর উপর এসে আক্রমণ করে বসে। কং তখনই সেই ছোট্ট বানরটিকে ধরে ফেলে এবং তাকে হাতিয়ার বানিয়ে বাকিদেরকে আঘাত করে। ঠিক সেই সময় একটি গরিলা পাহাড় থেকে নিচে পড়ে যায়। কং এসে তাকে ধরে ফেলে আর আনন্দের সঙ্গে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সেই গরিলাই উপরে উঠে ছুরি উঠিয়ে আবারও কংকে হামলা করে বসে। এটা দেখতে পেয়ে কং অনেক বেশি রেগে যায় আর তাকে অনেক জোরে একটি লাথি মেরে পাহাড় থেকে ফেলে দেয়। অন্য একটি গরিলা ভয় পেয়ে পালাতে শুরু করে। তখনই কং পাশে থেকে একটি পাথর নিয়ে সেই পালিয়ে যাওয়া গরিলাকে লক্ষ্য করে ছুঁড়ে মারে। সেটি গিয়ে সোজা গরিলার মাথায় লাগে, তারপরেও সে থামে না। এরপর কিং গাছের পিছনে লুকিয়ে থাকা সেই ছোট্ট বানরটিকে বের করে ফেলে আর তাকে অনেক জোরে মাটিতে ছুঁড়ে মারে। এরপর মাটি থেকে গরিলার ফেলে যাওয়া সেই ছুরিটিকে উঠিয়ে নেয় আর সেই ছোট্ট বানরটিকে ইশারা করে যেন সে তাকে গরিলাদের ঠিকানায় নিয়ে যায়। উপায় দেখতে না পেয়ে সেই ছোট্ট বানরটিও সামনে এগোতে থাকে আর কিং কং তার পিছু করতে শুরু করে। তারা যতই সামনে এগোচ্ছিল ততই বেশি ভয়ানক ভয়ানক প্রাণী দেখতে পাচ্ছিল। এত সুন্দর জায়গায় প্রতিটি ধাপে ধাপে বিপদ লুকিয়েছিল। ছোট্ট বানরটি বাঁচার জন্য কংকে সেই এলাকায় নিয়ে যায়, সেখানে সেই বিশাল ড্রাগনটি লুকিয়েছিল। কিন্তু সে বুঝতে পারে কিং এর সামনে তার চালাকি বেশিক্ষণ টিকবে না। হঠাৎ করে একটি বিশাল ড্রাগন তাদের সামনে চলে আসে, কিন্তু কিং কং একটু ভয় না পেয়ে মুহূর্তের মধ্যেই সেই ড্রাগনটিকে মেরে ফেলে। এরপর আরাম করে বসে সে সেটাকে খেতে শুরু করে। এটা দেখতে পেয়ে সে ছোট্ট বানরটি তার কাছে আসতে চাচ্ছিল, কিন্তু ভয়ের জন্য সে তার কাছে আসতে পারছিল না। আর কং তার এই পরিস্থিতি বুঝতে পেরে খাবারের টুকরো তার দিকে বাড়িয়ে দেয়, কিন্তু সে ছোট্ট বানরটি তার উপর ভরসা করতে পারছিল না। তাই কং সেই খাবারের টুকরোটি তার দিকে ছুঁড়ে মারে, যেন সে বলছিল খেলে খা, না খেলে চলে যা। ক্ষুধার জ্বালায় সে ছোট্ট বানরটি খাবার খেতে শুরু করে। খেতে খেতে সে কংকে ভালো মনে করতে শুরু করে। সে বুঝতে পারে কিংকং এতটাও খারাপ না যতটা সে ভেবেছিল, আর আস্তে আস্তে সাহস দেখিয়ে সে কিংকং এর পাশে এসে বসে যায়। দুজনেই শান্ত হয়ে একসঙ্গে সময় কাটায়, কিন্তু তারা বুঝতে পারে তারা যতই গভীরে যাচ্ছে বিপদ তাদের কাছে ছুটে আসছে। তখনই কিং তার সম্প্রদায়ের প্রাণীদেরকে দেখতে পায়, কিন্তু তাদের অবস্থা দেখতে পেয়ে তার মন একেবারেই ভেঙে যায়। তারা অনেক কষ্টে তাদের জীবন পার করছিল। তারা সারা দিন রাত পরিশ্রম করছিল। তাদের জীবন একেবারে নরকের চেয়েও কম ছিল না। তখনই সেখানে থাকা একটি বৃদ্ধ বানরের হাত থেকে পাথর পড়ে যায়। একটি রক্ষক গরিলা রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। এটা দেখতে পেয়ে কিং আর নিজেকে থামাতে পারে না। সে অনেক জোরে জোরে মাটিতে তার কুড়াল মারে আর সেই বৃদ্ধ বানরটিকে উপরে তুলে নেয়। তখনই সেখানে থাকা পাহারাদার গরিলাটি কিং এর সামনে এসে বলে, তুমি এখান থেকে চলে যাও, তা না হলে তোমার অবস্থা খারাপ করে দিব। তখনই কিং কং তাকে একটি ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। এটা দেখতে পেয়ে বাকি বানররাও সাহস দেখিয়ে চিৎকার করতে শুরু করে। আর এখানে আমরা দেখতে পাই আগে যে গরিলাটি পালিয়ে গিয়েছিল সে এখান থেকে সবকিছুই দেখছিল। তখনই সে গিয়ে এখানকার রাজা স্কার কিংকে সবকিছুই বলে দেয়। গরিলার কথা শুনে স্কার কিং অনেক বেশি রেগে যায়, আর যখনই সে সিংহাসন থেকে নিচে নেমে আসে তখন সমস্ত বানররা তার রাস্তায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিন্তু কিং কং একটুও ভয় না পেয়ে তার সামনে দাঁড়িয়ে থাকে। স্কার কিং অনেক মনোযোগ দিয়ে কিং কংকে দেখতে থাকে, আর যখনই সে তার লাগানো সেই টাইটেনিয়ামের দাঁতটিকে দেখতে পায় তখন সে তাকে নিয়ে মজা করতে শুরু করে। আর মুহূর্তের মধ্যেই অনেক বেশি রেগে গিয়ে তার ক্ষমতা দেখানোর জন্য একটি বানরকে লাথি দেয়। এটা দেখতে পেয়ে কিং অনেক বেশি রেগে যায়।
নিজের শক্তি দেখানোর জন্য স্কার কিং তার গলায় থাকা হাতিয়ারটি হাতে তুলে নেয় আর কিংকং এর সাথে লড়াই করার জন্য নিজেকে তৈরি করে ফেলে। তখন কিংও তার কুড়ালটির হাতে তুলে নেয় আর দুজনের মধ্যে সেই ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। স্কার কিং এর হাতিয়ার অনেক বেশি লম্বা ছিল, তাই সে কিছুটা সুবিধা করতে পারছিল। সেই হাতিয়ারের সামনে একটি ধারালো বস্তু লাগানো ছিল, যা দিয়ে কং এর শরীরে অনেক বেশি ক্ষত হয়ে যায়। আর এটা দেখতে পেয়ে কিংকং অনেক বেশি ক্ষেপে যায়, কিন্তু স্কার কিং এর শক্তি দিয়ে কং এর সঙ্গে পেরে ওঠে না। তাই সে দূরত্ব বজায় রেখে প্রতিনিয়ত কংকে আঘাত করতে থাকে, যার ফলে কিংকং আস্তে আস্তে পিছু হাঁটতে থাকে। এরই মধ্যে কিংকং এর হাত থেকে কুড়ালটি মাটিতে পড়ে যায়, আর এই সুযোগ বুঝে স্কার কিং এর গলায় তার হাতিয়ারটি দিয়ে চেপে ধরে আর তাকে খুব করে কাবু করার চেষ্টা করে। কিন্তু কিংকং তার পুরো শক্তি দিয়ে তাকে উপরে তুলে সামনে ছুঁড়ে মারে। তখনই স্কার কিং ঠিক করে নেয় সে তার আসল শক্তি দিয়ে কংকে মেরে ফেলবে। তখনই স্কার কিং এর হাতে থাকা সেই হাতিয়ারের পাথরটি জ্বলে ওঠে, পাথর ফেলে দিয়ে লাভার রাস্তাটি বন্ধ করে দেয়। তখন গুহার ভিতরে লুকিয়ে থাকা রাস্তার রাক্ষসের দুটি চোখ দেখা যায়, আর তার সামনে থাকা মাটি বরফে পরিণত হয়ে যায়। আর সেই গুহা থেকে বের হয়ে আসে সেই বিশাল রাক্ষস জীবটি, যার নাম ছিল টাইটান শিমু, যে কিনা একটি সময় এই দুনিয়াকে পুরো বরফে জমিয়ে দিয়েছিল। তখনই স্কার কিং তাকে কং এর উপর হামলা করতে নির্দেশ দেয়, কিন্তু শিমু এই নির্দেশ পেয়ে একদমই খুশি হয় না। যখনই স্কার কিং তার উপর বল প্রয়োগ করে, তখন শিমু কোনো উপায় না পেয়ে কং এর উপর হামলা করে দেয়। প্রথমবার কোনোভাবে কং তার হাত থেকে বেঁচে যায়, কিন্তু এরপর শিমুর শক্তির কাছে কং পেরে ওঠে না। আচমকা হামলার ফলে তার এক হাত পুরোপুরি বরফে পরিণত হয়ে যায় আর সে একটু দুর্বল হয়ে পড়ে। এই সুযোগ বুঝে স্কার কিং কংকে মেরে ফেলার আদেশ দেয়। কংকে যখনই হামলা করতে আসবে, তখনই সেই ছোট্ট বানরটি একটি গুহা তাকে দেখিয়ে দেয় আর কংকে সেই পাশ দিয়ে পালাতে বলে। শিমু হামলা করতে কং পেছনে ঘুরে দ্রুত সেই পাশ দিয়ে পালিয়ে যায়, কিন্তু এখানে থাকা তার পিছনে সেই গরিলাগুলো তাকে তাড়া করতে শুরু করে। সবচাইতে ভালো খবর হলো, বছরের পর বছর এখানে থাকার ফলে কং এখানকার অনেক জায়গায় ফাঁদ তৈরি করে রেখেছিল, কিন্তু সেই গরিলার সংখ্যা এত বেশি যে অনেক গরিলা মারা যাওয়ার পরেও তারা কংকে ধরে ফেলে। এই অবস্থায় কং এর কাছে শুধু একটা রাস্তায় খোলা ছিল, কিন্তু যেই গরিলার রাস্তায় এত বেশি বিপদের সম্মুখীন হয়েছিল, তারা এখানে এসে মাটিতে পড়ে থাকা সেই শিকারটিকে দেখতে পায়, যেটি সেই জালকে সক্রিয় করার জন্য ছিল। কং বুঝতে পারে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সে নিজেকে যুদ্ধ করার জন্য তৈরি করে। তখনই পাহাড় উপরে থাকা সেই ফাঁদগুলো সক্রিয় হয়ে যায় আর শত শত টন পাথর তাদের উপর পড়তে থাকে। নিচে থাকা সমস্ত গরিলাগুলো সেই পাথরের নিচে পড়ে যায়। তখনই কং উপরে তাকিয়ে দেখতে পায় সেই জালকে সক্রিয় করেছে। কং এখানে অনেক বেশি আহত ছিল, যুদ্ধ করার মতো শক্তি তার ছিল না। তাই সে ছোট্ট বানরের সাহায্যে মানুষের সভ্যতার দিকে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে কং এর সঙ্গে আসা সেই বিজ্ঞানীরা খেয়াল করে তাদের ঘাঁটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে। তখনই তাদের নজর পাহাড়ের উপরে থাকা অনেক বড় বড় হাতের সাপের উপরে গিয়ে পড়ে। তারা বুঝতে পারে এই দুনিয়ায় কং এর মতো আরো অনেক বড় বড় প্রাণী রয়েছে। তারা খুব দ্রুত জঙ্গলের ভিতরে চলে আসে। এখানে এসে তারা একটি লুকোনো যন্ত্রকে দেখতে পায়। যখনই সেই মেয়েটি সেই সূচে চাপ দেয়, তখনই চারদিক থেকে পানি আসতে শুরু করে। সেই পানি একটি স্রোতে পরিণত হয় আর জঙ্গলের দিকে যেতে শুরু করে। বিজ্ঞানীরা সেই পানি অনুসরণ করতে করতে একটি রহস্যময় দেয়ালের সামনে চলে আসে। এই রহস্যময় দেয়ালকে দেখে বোঝা যাচ্ছিল জঙ্গলের ভিতরে একটি অদৃশ্য জায়গাকে লুকিয়ে রাখা হয়েছিল। যখনই তারা সেই দেয়ালে হাত দেয়, তখনই পুরো দেয়ালটি নীল রঙের আলোতে ছড়িয়ে পড়ে। তারা দেয়ালের ভিতরে একটি ফুটো তৈরি করে আর তখনই তারা এমন কিছু দেখতে পায় যা দেখে তাদের চোখের পলক পড়ে না। সেই দেয়ালের পেছনে একটি রহস্যময় দুনিয়া লুকোনো ছিল, যা আজ পর্যন্ত কেউ দেখেনি বা শোনেনি। যখনই তারা এই দুনিয়ায় পা রাখে, তখনই এই দুনিয়ার উপজাতিরা তাদেরকে ঘিরে ফেলে। এই মানুষগুলো দেখতে সাধারণ মানুষের মতোই ছিল, কিন্তু তাদের চালচলন আচার আচরণ সম্পূর্ণ আলাদা। এই মানুষগুলো বিজ্ঞানীদের কোনো ক্ষতি না করে সরাসরি তাদেরকে তাদের সর্দারের কাছে নিয়ে যায়। এখানে এসে তারা জানতে পারে এরা হাজার বছর ধরে মাটির নিচে বসবাস করে, আর সেই পোর্টালকে তারা পাহারা দিচ্ছে, যেটা সোজা দুনিয়ার সঙ্গে সংযুক্ত। স্কার কিং অনেক বছর ধরে এই জায়গায় খোঁজ করছিল, যেন সেই জায়গা দিয়ে পৃথিবীতে গিয়ে পৃথিবীকে শাসন করতে পারে। কিন্তু ঠিক সেই সময় কিং মানুষের গন্ধ পেয়ে সেই জায়গাতেই চলে যায়।
সেখানে থাকা মানুষগুলো জাদুর সেই দেয়ালটিকে খুলে দেয়, আর তখনই কিংকং সেই পাশ দিয়ে ভিতরে চলে আসে। এখানে এসে বিজ্ঞানীদেরকে দেখতে পায়, কিন্তু কং বুঝতে পারে না তাদের পিছু করতে করতে সে গরিলারাও এই জায়গাটিকে দেখে ফেলেছে। যখনই কং সে মানুষের সামনে চলে আসে, সে অনেক বেশি দুর্বল হয়ে পড়ে, আর সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। বিজ্ঞানীরা এখানে এসে দেখতে পায় কং এর হাত পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এটা দেখতে পেয়ে বিজ্ঞানীরা বুঝতে পারে কং এখানে কিছুই করতে পারবে না, তাই তারা ঠিক করে কং এর সেই ক্ষতিগ্রস্ত হাতটিকে তারা পাল্টে দেবে। তখনই তাদের মাথায় একটি রোবোটিক হাতের আইডিয়া আসে। এটা ছিল সেই সুপার মেকানিক্যাল আর্ম যা কংকে আরো বেশি শক্তিশালী করার জন্য তারা আগেই বানিয়ে রেখেছিল। সবচাইতে ভালো খবর হলো এই আর্মটি সেই ধ্বংস হয়ে যাওয়া ঘাটের নিচে আন্ডারগ্রাউন্ডে সুরক্ষিত ছিল। ডক্টর সেখানে গিয়ে সেটিকে বের করে আনেন আর কংয়ের হাতে উপরে ছেড়ে দেন। সেটি অটোমেটিক কংয়ের হাতে লেগে যায়। যখনই সেই হাতের কেমিক্যালগুলো কংয়ের শরীরে প্রবেশ করে, তখনই দুর্বল কং যেন নতুন শক্তি পেয়ে জেগে ওঠে। কংয়ের চেহারা দেখতেই বোঝা যাচ্ছিল এই নতুন হাতিয়ার পেয়ে সে অনেক বেশি খুশি। তখনই জঙ্গলের ভেতর থেকে দৌড়াতে দৌড়াতে সেই ছোট্ট বানরটি কংয়ের কাছে চলে আসে। সে এসে কংকে বলে স্কার কিং এর পোর্টালের জায়গার কথা জানতে পেরেছে। সে শিমোর সঙ্গে মিলে এই জায়গাটিকে হামলা করতে আসছে। কং এখানে একলা শিমো আর স্কার কিং এর সাথে লড়াই করতে পারবে না। তার কাছে শুধুমাত্র একটা রাস্তাই খোলা আছে, মানুষের দুনিয়ায় গিয়ে অনেক বছর ঘুমিয়ে থাকা গর্জিলাকে জাগিয়ে তোলা। কিন্তু কং এর এটা একেবারেই জানতো না। সাহায্যের জন্য সে গর্জিলার কাছে যাচ্ছে, সেই গর্জিলা তাকে মারার জন্য অপেক্ষা করছে। হঠাৎ করে পিরামিডের আশেপাশের মাটিগুলো নাড়াচাড়া করতে শুরু করে, আর সেখান থেকে একটি রোবোটিক হাত বাইরে বের হয়ে আসে। এটাই ছিল সেই জায়গা যে জায়গা দিয়ে পৃথিবীতে আসার পোর্টাল ছিল। যখনই কং সেখানে চলে আসে, তখনই তার উপস্থিতি টের পেয়ে যায় গর্জিলা, আর গর্জিলাও তখন বাইরে চলে আসে। গর্জিলা একটু সময় নষ্ট না করে কং এর সামনে চলে আসে। সে ভেবেছিল হয়তো কং তাকে মারতে এসেছে। গর্জিলাকে দেখে বোঝা যাচ্ছিল সে কং এর উপর কতটা রেগে আছে, যেন মনে হচ্ছিল সে কংকে খেয়েই ফেলবে। কং এর হাত উঠিয়ে গর্জিলাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গর্জিলা কং এর কোনো কথাই শুনতে চায় না। সে সোজাসুজি কংকে ধাক্কা মেরে কয়েকশো কিলোমিটার দূরে ফেলে দেয়। যেহেতু গর্জিলা কোনোভাবেই থামছিল না, তাই কং গর্জিলাকে পেছন থেকে হামলা করে যাতে সে শান্ত হয়। কিন্তু গর্জিলার চোখে বালু পড়তে সে আরো বেশি রেগে যায়, আর কং এর হাতে কামড় দিয়ে তাকে মাটিতে চেপে ধরে। কিন্তু কং তার মেকানিক্যাল হাতের মাধ্যমে অনেক বেশি শক্তিশালী। এখানে গর্জিলাটি অজ্ঞান হয়ে যায়, তাই কং তার লেজ ধরে সে পোর্টালের দিকে টেনে নিয়ে যায়। অন্যদিকে সেই সম্প্রদায়ের মানুষগুলো স্কার কিংকে হারানোর জন্য পানির মধ্যে লাল রঙের একটি তরল মিশিয়ে দেয়। যখনই পানির সঙ্গে সেই লাল তরলটি মিশে যায়, তখনই জাদুর মতো কিছু একটা ঘটতে থাকে। এমন একটি সিস্টেম চালু হয়ে যায় যার ফলে দুটি পিরামিড একসঙ্গে যুক্ত হয়ে যায়। যখনই এই দুটি পিরামিড একসঙ্গে যুক্ত হয়ে যায়, তখনই কিছু সময়ের জন্য মাধ্যাকর্ষণ বন্ধ হয়ে যায়, যার ফলে সবকিছু হাওয়ার সঙ্গে উঠতে শুরু করে। আর স্কার কিং এর জন্য সেই পোর্টালের কাছে অসম্ভব হয়ে পড়ে। কিন্তু পিরামিড রশি বের হয়, আর গর্জিলা আর কিংকং সেখানে গিয়ে মাটি ফুঁড়ে বের হয়ে আসে। গর্জিলা যখনই এখানে এসে শিমো আর স্কার কিংকে দেখতে পায়, তখনই সে বুঝে যায় কং তাকে এখানে কেন নিয়ে এসেছে। অন্যদিকে স্কার কিং এবং শিমোর সঙ্গে তার দিকে ছুটে আসে। এখানে শক্তির দিক দিয়ে চারজনের মধ্যে কেউই কম নয়। যখনই তারা চারজন একসঙ্গে হামলা করে, তখনই সেই পিরামিড দুটিকে আটকে রাখা বরফগুলো ভেঙে দেয়, আর সেই দুটো পিরামিড একসঙ্গে ধাক্কা খায়, যার ফলে সেখানের মধ্যে মাধ্যাকর্ষণ পুরোপুরি নষ্ট হয়ে যায়। এখানে কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারছে না, সবাই হাওয়াতে ভাসতে থাকে। কিন্তু গর্জিলা এত কিছুর পরেও নিজেকে নিয়ন্ত্রণ করে শিমুর উপর হামলা করে বসে। অন্যদিকে চালাকে স্কার কিং কং এর কুড়াল দিয়ে কং এর উপর হামলা করে বসে, কিন্তু কং তার মেকানিক্যাল হাত দিয়ে সেই হামলা ঠেকিয়ে দেয়। কিছু সময়ের জন্য সবকিছুই যেন স্তব্ধ হয়ে যায়, আর কং তার লোহার হাত দিয়ে স্কার কিংকে অনেক দূরে পাঞ্চ করে ফেলে। কিন্তু কং এর বেশি সহ্য হওয়ার ফলে পেছন থেকে তাকে হামলা করে। এটা দেখে সেই ছোট্ট বানরটি পাথর দিয়ে পেছনে থাকা সেই বানরটিকে হামলা করে। অন্যদিকে সুযোগ পেয়ে শিমু কিছু সময়ের মধ্যে কংকে বরফে পরিণত করে ফেলতে চায়, কিন্তু গর্জিলাও কোনো অংশে তার থেকে কম না। সে এক ঝটকাতে সবকিছু ভেঙে ফেলে, আর একটু পরেই মাধ্যাকর্ষণ আবারও ফিরে আসে।
সুযোগ পেয়ে স্কার কিং নিজেকে কংয়ের থেকে মুক্ত করে সে পোর্টালের দিকে ঝাঁপ দেয়। তাকে থামানোর জন্য গডজিলা আর কং তার পিছু করতে শুরু করে, কিন্তু এই তাড়াহুড়ার মধ্যে কংয়ের কুড়াল সেখানেই আটকে যায়। অন্যদিকে সমুদ্রের পাড়ে থাকা মানুষগুলো ভাবতে পারেনি তাদের দিকে কত বড় বিপদ এগিয়ে আসছে। হঠাৎ করে সমুদ্রের পানি জমে বরফের পাহাড়ে পরিণত হয়ে যায়। একটু পরেই সেই পাহাড় ভেঙে স্কার কিং আর শিমু এসে পৃথিবীতে পড়ে। এখানে এসে স্কার কিং প্রথমে সূর্যের আলোর দিকে তাকায়, এরপর নিচে থাকা মানুষগুলোকে দেখতে পায় আর অনেক জোরে চিৎকার করে ওঠে। সে মনে করেছিল এখন পুরো দুনিয়ার শাসন করার সময় এসেছে, আর সে শিমুকে আদেশ দেয় পুরো আকাশকে বরফে জমিয়ে দিতে। কিন্তু শিমু এটা করতে চাচ্ছিল না। কোনো উপায় না পেয়ে তাকে সেই আদেশ মানতে হয়। সে পুরো জায়গাটা বরফ দিয়ে জমিয়ে দিতে থাকে। দেখতে দেখতে বড় বড় বিল্ডিংগুলো বরফে পরিণত হতে শুরু করে, আর সেগুলো ভেঙে পড়তেও থাকে। স্কার কিং মনে করছিল এখন আর কেউ তাকে থামাতে পারবে না। তখনই কং সেখানে চলে আসে আর তাকে অনেক জোরে একটা ঘুষি মেরে তার দাঁতগুলো ফেলে দেয়। রেগে মেগে স্কার কিং শিমুকে কংয়ের উপর হামলা করার আদেশ দেয়, কিন্তু তখনই সেখানে গডজিলাও চলে আসে আর সে শিমুর উপর হামলা করে বসে। শিমুর সাহায্য ছাড়া স্কার কিং খুব বেশিক্ষণ কংয়ের সঙ্গে লড়াই করতে পারে না, তাই সে অনেক বড় একটি বিল্ডিং তুলে কংয়ের দিকে ছুঁড়ে মারে। কং এক ঘুষিতে সেই বিল্ডিং ধুলোয় মিশিয়ে দেয়, কিন্তু তখনই শিমু এসে কংয়ের সেই মেকানিক্যাল হাতে আঘাত করে বসে। আবারও একবার কংয়ের হাত বরফে পরিণত হতে শুরু করে। এটা দেখতে পেয়ে স্কার কিং মনে করেছিল সে হয়তোবা এবার জিতে যাবে, কিন্তু সে তার পিছনে থাকা রাগান্বিত গডজিলাকে খেয়াল করে না। এখানে গডজিলা অনেক বেশি রাগান্বিত হয়ে তার পুরো শক্তিকে প্রবেশ করে আর তার পুরো বডি বেগুনি রঙে পরিণত হয়ে যায়। সে স্কারের উপর অনেক জোরে হামলা করে, কিন্তু স্কার কিং কোনোভাবে সেখান থেকে বেঁচে যায়। তখনই স্কার কিং তার কাছে থাকা সেই হাতিয়ার দিয়ে গডজিলার উপরে হামলা করে, কিন্তু এবার সেই হাতিয়ারটিকে গডজিলা ধরে ফেলে আর মাঝখান থেকে সেটিকে ভেঙে দেয়, যার ফলে শিমুকে নিয়ন্ত্রণ করা সেই ক্রিস্টাল পাথরটি ভেঙে নিচে পড়ে যায়। যখনই স্কার কিং সেটিকে তুলতে যাবে, তখনই গডজিলা তাকে আর কোনো সুযোগ দেয় না। এখানে সবকিছুই নির্ভর করছিল সেই ক্রিস্টালের ওপর। এটি যার হাতে থাকবে সেই লড়াইয়ে জিতে যাবে। যখনই সেই ছোট্ট বানরটি কংয়ের রেখে যাওয়া সেই কুড়ালটিকে দেখতে পায়, তখনই সেই কুড়ালটি উঠিয়ে পোর্টাল দিয়ে মানুষের পৃথিবীতে চলে আসে। যখনই সে এখানে এসে শিমুকে নিয়ন্ত্রণ করা সেই ক্রিস্টাল পাথরটি দেখতে পায়, তখনই কংয়ের সেই কুড়াল দিয়ে এক নিমিষে সেটিকে ভেঙে ফেলে, আর সেই পাথরটি ভাঙতে শিমু সম্পূর্ণ মুক্ত হয়ে যায়। এটি দেখতে পেয়ে স্কার কিং অনেক বেশি রেগে যায় আর সেই ছোট্ট বানরটিকে মারার জন্য তাকে উপরে তোলে। এটা দেখতে পেয়ে কং স্কার কিং এর ওপর হামলা করে দেয়। মিনিটের মধ্যে সে স্কার কিংকে হারিয়ে দেয়। সেই ক্রিস্টাল না থাকার কারণে স্কার কিং অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে এখন মুক্ত শিমু গডজিলার দিকে তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছে সে কোনো ইশারায় অপেক্ষা করছে, আর সে 1000 বছর পর সেটাই করবে যা সে করতে চাচ্ছিল। চোখের পলকে স্কার কিংকে সে বরফে পরিণত করে দেয়। তখনই কং তাকে উপরে তুলে মাটিতে অনেক জোরে আছাড় মারে, আর মুহূর্তের মধ্যে সে টুকরো টুকরো হয়ে যায়। এবার যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, কিন্তু এই দুনিয়াকে এখনো ঠিকঠাক করা বাকি ছিল। তখনই গডজিলা আকাশের দিকে তাকায় আর তার বেগুনি রশ্মি আকাশের দিকে ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে কালো মেঘে সরে গিয়ে আকাশে সূর্য দেখা যায়। এরপর গডজিলা তার আপন দেশে ফিরে যায় আর গভীর সমুদ্রে ঘুমিয়ে পড়ে। আর কং তার নতুন সঙ্গী শিমুর সঙ্গে সে পৃথিবীতে ফিরে আসে, আর এখানে তার সম্প্রদায়ের সঙ্গে সে নতুনভাবে সবকিছু শুরু করে। আর এখানে মুভির গল্পটি শেষ হয়ে যায়।